স্টার্ট করছি আজকে একটু লিনিয়ার অ্যালজেব্রার রিক্যাপ হবে। সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, ওখান থেকে আমি আজকে স্টার্ট করছি। তো তোরা একটু বল, তোরা জানিস এটা? নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, সেটা ফর্মটা কিরকম হয়? এ একটা ম্যাট্রিক্স, একে ধরছি আমি একটা এম ক্রস এন ম্যাট্রিক্স, এক্স কার্ল হচ্ছে একটা এন ক্রস ওয়ান ভেক্টর, আর বি কার্লটা হবে একটা এম ক্রস ওয়ান ভেক্টর। এবার তোরা আমায় কন্ডিশন গুলো বলবি, তোরা জানিস কি হলে সলিউশন এক্সিস্ট করবে। হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ আ সলিউশন? গুড। নো সলিউশন কখন হবে? ইনফিনাইটলি মেনি সলিউশন কখন হবে? বাহ, একদম ঠিক। মানে কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ সলিউশন ওটাকে স্যাটিসফাই করতেই হবে, মানে এটাকে স্যাটিসফাই করতেই হবে, বাট র্যাঙ্ক অফ এ ইজ লেস দেন দ্য কলম র্যাঙ্ক। আর ইউনিক কখন হবে? ইফ ওয়ান ইজ স্যাটিসফাইড, মানে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ অগমেন্টেড বি অ্যান্ড র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়ালস টু এন। এটা তোরা জানিস, ঠিক আছে? এটাও কিন্তু তোদের এলপিপির মধ্যে আছে, তো এই জায়গাটা একটুখানি দেখে রাখিস। এইবার এখানে, হ্যাঁ বল। কর। এটা ফার্স্ট পেজ, মানে এটা ফার্স্ট লিখলাম আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমি জাস্ট 3 মিনিট হলো আমি স্টার্ট করলাম, 9টা 5-এ স্টার্ট করি, এখন 9টা 8 বাজে। এটা বলছিলাম, করে দিয়েছি। হুম। এটা বলছিলাম যে এই সেম থ্রি লিনিয়ার অ্যালজেব্রা যেটা ছিল, এই পার্টটা কিন্তু একটু আছে সিলেবাসের মধ্যে, তো এই পার্টটা একটুখানি তোরা দেখে রাখিস, ঠিক আছে? এবার অ্যাডিশনাল কি আছে সেটা আমি বলছি। কিন্তু ইরেজ করে দিলাম, জানা জিনিসই করিয়েছি, চিন্তা নেই, এবার অজানা করাবো। এবার একটা কনসেপ্ট আছে বেসিক সলিউশন, ঠিক আছে? কি বলছে বেসিক সলিউশন? তোর একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আছে,
ওকে, এইবার বলছে যে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ ইজ এম। ঠিক আছে, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স এ বলে দিচ্ছে এম, and m is less than n. ওকে, এইবার let capital B ম্যাট্রিক্স এ থেকে আমরা একটা m ক্রস m সাব ম্যাট্রিক্স নিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি বি। ঠিক আছে, এবং এই সাব ম্যাট্রিক্সটা হতে হবে নন সিঙ্গুলার, লিখে দিই এটা নন সিঙ্গুলার। ঠিক আছে, ns, let capital B be any m cross m non singular submatrix of A। এবার সেটা কখন বেসিক সলিউশন বলবো? Then a solution obtained by setting n minus m variables not associated with the columns of B equal to 0 and solving the resulting system is called a basic solution to the given system of equations. দাঁড়া দাঁড়া, করে দিচ্ছি করে দিচ্ছি করে দিচ্ছি। লেখ, আমি বলছি। এখানে কি বলেছে? let capital B be any m cross m non singular submatrix of A, মানে ডিটারমিন্যান্টটা নন জিরো হবে। then a solution obtained by setting n minus m variables not associated with the columns of B। মানে আমি যখন একটা সাবম্যাট্রিক্স নিচ্ছি, এবার ওই সাবম্যাট্রিক্সের যে কলামগুলো আছে ওর সাথে আমার যেই ডিসিশন ভেরিয়েবলগুলো, মানে এক্স ভেক্টরে যেই ডিসিশন ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে, যাদের কোনো অ্যাসোসিয়েশন নেই, সাবম্যাট্রিক্সে যেই কলামগুলো নিচ্ছি তার সাথে যেই ডিসিশন ভেরিয়েবলগুলোর কোনো অ্যাসোসিয়েশন নেই সেগুলোকে আমি জিরো সেট করে দিচ্ছি। আর যেগুলোকে আমি জিরো সেট করছি না, মানে যেগুলো অ্যাসোসিয়েশন আছে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করছি। এবার যেই রেজাল্টটা আসছে ওই সলভ করে, সেটাই হচ্ছে আমার বেসিক সলিউশন। ঠিক আছে, এবার এটা কথায় আমি লিখে বললাম, এটা একটু বুঝতে অসুবিধা হবে, আমি এটা অঙ্ক করাবো তখন তোরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবি। ওকে,
আর একটা ডেফিনেশন আমি বলছি লিখে নে, এবার ওই অঙ্কগুলো এবার স্টার্ট করবো। এটা হয়ে গেছে? এবার এই বেসিক সলিউশনের আন্ডারে চার ধরনের সলিউশন হয়। feasible solution, a solution of a linear programming problem which satisfies the constraints and non-negativity conditions is called a feasible solution. আগের দিন যখন স্ট্যান্ডার্ড মানে ক্যানোনিক্যাল ফর্ম বা জেনারেল এলপিপি বলছিলাম, তখন মনে করে দেখ কনস্ট্রেন্টস বলেছিলাম আর নন নেগেটিভিটি কন্ডিশন বলেছিলাম, প্রতিটা ডিসিশন ভেরিয়েবল মোর দ্যান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবারে একটা এলপিপি সলভ করার পর যদি কনস্ট্রেন্টসগুলো স্যাটিসফাই করে অ্যান্ড নন নেগেটিভিটি কন্ডিশন মানে সবকটাই যদি পজিটিভ হয়, নন নেগেটিভ হয়, পজিটিভ বলবো না, নন নেগেটিভ, মোর দ্যান ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেটা হবে আমার ফিজিবল সলিউশন। ক্লিয়ার? এরপর আসছে বেসিক ফিজিবল সলিউশন, বিএফএস ও বলে। ঠিক আছে, in linear programming problem a solution which is basic which is basic sorry which is sorry, in linear programming problem a solution which is feasible and as well as basic is called a basic feasible solution. বেসিক সলিউশন আগেই বলেছি, এবার বেসিক সলিউশনের ক্রাইটেরিয়ার সাথে যদি ফিজিবল সলিউশনের ক্রাইটেরিয়াগুলোকে স্যাটিসফাই করে যায়, তাহলে সেটা হবে আমার বিএফএস। ওয়ারের শুরুয়াতটা একটু থিওরিটিক্যাল, আমি জানি অনেকের একটুখানি বোরিং লাগতে পারে, বাট এবার অঙ্কতে আমি বলে আমরা এন্টার করব, তখন থেকে ব্যাপারগুলো একটুখানি ইজি হয়ে যাবে। এগুলো আমার থিওরিগুলো বলার কারণ হচ্ছে এগুলো এক্সামে কিন্তু ভালো মতন জিজ্ঞেস করে এবং ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করে। আর প্র্যাকটিক্যালে যে থিওরি লিখবি ওটা কিন্তু এগুলোই লিখতে হবে, জন্যই আমি একবারে পুরোটা করিয়ে দিচ্ছি। Degenerate basic solution, a basic solution of a given system of equations
is called a degenerate basic solution if at least one basic variable has value 0 সলিউশনে যদি একটাও ভেরিয়েবল 0 ভ্যালু নেয় তাহলে সেটা হয়ে যাবে ডিজেনারেট বেসিক সলিউশন আর কিছু না এটা হয়ে গেলে বলিস non-degenerate basic solution if the values of all the basic variables of a basic solution of a given system of equations are non-zeros then the basic solution is called a non-degenerate basic solution non-zero হলেই সেটা হয়ে যাবে non-degenerate basic solution এটা হয়ে গেলে বলিস এবার অঙ্কে যাব বেসিক ভেরিয়েবল দেখ বেসিক ভেরিয়েবল বেসিক্যালি এখানে ডিসিশন ভেরিয়েবল গুলোকেই বলছে ঠিক আছে আলাদা কিছু না x1 x2 xn যেগুলো ডিসিশন ভেরিয়েবল ওগুলোকেই বেসিক ভেরিয়েবল বলছে এগুলোকে আলাদা করে বেসিক ভেরিয়েবল বলার কারণটা হচ্ছে যেগুলো আগে থেকে ইনিশিয়ালি তোর প্রবলেমের মধ্যে আছে আগের দিন আমি স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল বলেছিলাম ওগুলো দেখ আমার কিন্তু বাইরে থেকে ইন্ট্রোডিউস করতে হচ্ছিল ওগুলো কিন্তু ইনিশিয়ালি আমার প্রবলেমে ছিল না ঠিক আছে তো যখন কোনো কিছু বাইরে থেকে আসবে সেগুলোকে আমরা স্ল্যাক সারপ্লাস বা আর্টিফিশিয়াল ভেরিয়েবল একটা নতুন কনসেপ্ট শিখবি পরে গিয়ে আর্টিফিশিয়াল ভেরিয়েবল বলে একটা ভেরিয়েবল হয় তো ওগুলোকে মানে ডিফারেন্সিয়েট করার জন্য যেগুলো আগে থেকে আছে ওটাকে আমরা বেসিক ভেরিয়েবল বলছি আর যেগুলো পরে আসছে ওগুলোকে নাম দিচ্ছি স্ল্যাক সারপ্লাস বা আর্টিফিশিয়াল বুঝতে পারলি
এটা হয়ে গেছে, রঙকে যাব। চলো কিছু অঙ্ক করা যাক। আগের দিনের ক্লাস আশা করি ভিডিও বা যারা ছিলি একটু মনে আছে, স্ট্যান্ডার্ড ফর্ম বলে একটা ফর্ম আমি আগের দিন বলেছিলাম। একটা অঙ্ক করা যাক। রিডিউস ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম, এটা এলপিপি বলে দিয়েছে ম্যাক্সিমাইজ z equals to 2x1 plus 3x2 minus x3 subject to the constraints 3x1 minus 2x2 plus 6x3 more than equal to 2, x1 plus x2 minus 2x3 less than equals to minus 3. For x1 এক সেকেন্ড। হ্যাঁ, 4x1 plus কি বলেছে অঙ্কটা? একটা এলপিপি বলে দিয়েছে অবজেক্টিভ ফাংশন, কনস্ট্রেন্টস and the non negativity condition, বলেছে রিডিউস ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা আগের দিন স্ট্যান্ডার্ড ফর্ম কি বলেছিলাম কেউ একটু বল, যদি ক্লাস দেখে থাকিস।
তাহলে করে ফেল। লেখ in standard form we have objective ফাংশনটা আনচেঞ্জ থাকছে, ফার্স্ট কনস্ট্রেন্টটা চেঞ্জ হবে, মাইনাস দিয়ে গুণ করে দে বোথ সাইডে, -3x1 +2x2 -6x3 less than equals to -2. Second constraint as it is, and last constraint as it is. এইবার যদি বলে শুধু স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে রিডিউস করতে এতটা করে ছেড়ে দিবি, ঠিক আছে। এরপর যদি বলে যে মেক দ্য কনস্ট্রেন্টস অ্যান্ড ইকুয়েশন, তাহলে কনস্ট্রেন্টস গুলোকে যদি ইকুয়েশন বানাতে বলে তাহলে আমাদের কি করতে হবে একটু বল, আগের দিন বলেছি আমি। তো এক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ সেটা কি করে করব আমি বলছি, দেখ। তাহলে হয়ে গেছে, আমি ইরেজ করছি। কটা আছে রে কনস্ট্যান্ট? তিনটে তো। তিনটে স্ল্যাক ভেরিয়েবল x4 x5 x6, ওকে। আচ্ছা স্ল্যাক ভেরিয়েবল কিন্তু সব কটা হবে না, কেন কেউ বলতে পারবি? দেখ, বল বল বল, কে একটা বলছিলি বল। কোনটা, ফার্স্ট কনস্ট্যান্টটা? অঙ্কটা দেখ, ফার্স্ট কনস্ট্যান্টটা কিন্তু মানে ইনিশিয়াল অঙ্কটা দেখতে, আমি স্ট্যান্ডার্ড ফর্মটা বলছি না, ইনিশিয়ালি অঙ্কটায় দেখ, ফার্স্ট কনস্ট্যান্ট ইকুয়েশনটা কিন্তু একটা মোর দ্যান টাইপ ছিল, ঠিক আছে। পরের দুটো কিন্তু লেস দ্যান টাইপ। তাহলে x4 যেটা হবে সেটা আমার সারপ্লাস হবে। স্ল্যাক সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডিউস করার সময় স্ট্যান্ডার্ড ফর্মটা মাথায় রাখবি না, তখন একদম ইনিশিয়াল প্রবলেমটা মাথায় রাখবি, ঠিক আছে। এটাই হচ্ছে আসল ট্রিকটা এখানে, লোক এখানেই ভুলটা করে। যখন স্ল্যাক বা সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবি তোর অঙ্কে, তখন ইনিশিয়াল যেই প্রবলেমটা আগে কোশ্চেনে দেওয়া থাকবে ওটাকে মাথায় রেখে করবি। তাহলে এখানে ফার্স্ট কনস্ট্যান্টে কিন্তু একটা সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডিউস হবে যেটা কিন্তু মাইনাস হবে, এন্ড বাকি দুটো যেহেতু লেস দ্যান টাইপ আছে সেই দুটোর মধ্যে স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস হবে, অ্যাড হবে।
বুঝতে পারলি? আরেকবার বলবো। প্রবলেম হলে জিজ্ঞেস কর, এই জায়গাটাই কিন্তু আসল। স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে the objective function must be of maximization type and the constant must be a less than type in equation. বাট যখন স্ল্যাক সারপ্লাস ভেরিয়েবল ইন্ট্রোডিউস করে ইকুয়েশন তৈরি করার কথা আসবে, তখন একদম ইনিশিয়ালি যেই ফর্মটা থাকবে সেটাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে কালিও নেই ফেলে দিই। ও এলপিপিটা কি হচ্ছে? সাবজেক্ট টু 3x1 minus 2x2 plus 6x3, এটা কি ছিল? মোর দ্যান টাইপ ছিল, তাহলে এখানে সারপ্লাস ভেরিয়েবল x4 ইকুয়াল টু কত ছিল? 2। ক্লিয়ার? সেকেন্ড কনস্ট্রেন্ট x1 প্লাস x2 মাইনাস 2x3, এটা ইনিশিয়ালি এটা লেস দ্যান টাইপ ছিল, তো এখানে স্ল্যাক ভেরিয়েবল x5। এই কনস্ট্যান্টটা কি ছিল? লেস দ্যান টাইপ। এখানেও স্ল্যাক ভেরিয়েবল x6 ইকুয়াল টু 5। এখনো শেষ হয়নি। এইবারে তিনটে নতুন ভেরিয়েবল অ্যাড হয়েছে, সেটা আমরা কনস্ট্রেন্টসে লিখেছি, বাট অবজেক্টিভ ফাংশনও তো ওরা থাকবে। সারপ্লাস ভেরিয়েবল ছিল x4, 0 টাইমস x4 প্লাস 0 টাইমস x5 প্লাস 0 টাইমস x6। এদের কোফিশিয়েন্ট অবজেক্টিভ ফাংশনে 0 হওয়ার কারণ কি? কারণ এরা তো ইনিশিয়ালি ছিল না আমার প্রবলেমে, আমি এদেরকে কনস্ট্রেন্ট গুলোকে ইনইকুয়েশন থেকে একটা ইকুয়েশনে ট্রান্সফর্ম করার স্বার্থে আমি এদেরকে ইন্ট্রোডিউস করেছি। এগুলোর কোনো কিন্তু অস্তিত্ব অ্যাকচুয়ালি নেই, কাইন্ড অফ ইমাজিনারি বলতে পারিস। ঠিক আছে? সেই জন্যে এদের কোফিশিয়েন্ট গুলো ইন দ্য অবজেক্টিভ ফাংশন 0। ওকে? স্ট্যান্ডার্ড ফর্মে আনা এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল জিনিস। আরেকটা অঙ্ক করবো, এটা বোঝা গেল? বল। হুম, হ্যাঁ সেটা একদিক দিয়ে ঠিক, বাট যেহেতু ওটা সারপ্লাস ভেরিয়েবল বলেছিলাম x4, এজন্য ওকে একটা মাইনাস দিতে হচ্ছে, আর কিছু না।
কোফিশিয়েন্ট ইজ 0, সেখানে প্লাস ম্যাথামেটিক্যালি ঠিক, বাট যেহেতু ওকে আমি সারপ্লাস বলে আমি ইন্ট্রোডিউস করেছি, জন্য কাউকে বাদ দিতে হচ্ছে, আর কিচ্ছু না। ওকে, আর লাস্টে এইটা লিখতে ভুলবি না, all are non-negative, non-negativity condition. ওকে, আরেকটা করব। Maximize z equals to 5x1 plus 8x2 subject to three x1 plus 7x2 less than equals to 18 minus 4x1 plus 6x2 more than equal to 15. এটাকে একটু বলতো। দেখ, স্ট্যান্ডার্ড ফর্মে ম্যাক্সিমাইজেশন করার কথা, তো অবজেক্টিভ ফাংশন আগে থেকেই ম্যাক্সিমাইজ ফর্মে আছে, নো প্রবলেম রিগার্ডিং দ্যাট। কনস্ট্রেন্টস, আচ্ছা কনস্ট্রেন্টস লেস দ্যান টাইপ, এইটা ঠিক আছে, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে যদি চেঞ্জ করি কি হবে, plus 4x1 minus 6x2 less than equals to minus 15. ওকে, এইবার কি ইন্ট্রোডিউস হবে যদি আমি এটাকে ইকুয়েশন বানাতে চাই? মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স ফোর, তাই তো? ওপরটাতে প্লাস এক্স থ্রি, একদম একদম ঠিক। হ্যাঁ বল বল। না, প্রথমটা আমি কেন মোর দ্যান ইকুয়াল টু করবো, এখানেই তো ব্যাপারটা। যখন স্ট্যান্ডার্ড ফর্ম বলেছে তখন আমাকে মাথায় রাখতে হবে যে অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ হবে অ্যান্ড কনস্ট্রেন্টে ইনইকুয়ালিটি সাইনটা লেস দ্যান টাইপ হতে হবে, মোর দ্যান ইকুয়াল টু রাখা যাবে না।
ওকে, আচ্ছা এখান থেকে ইকুয়েশন আনছি আমি, কিছুটা বলবি আমাকে, আমি জানি না কিছু। ওপরে কি হবে, +x3? মানে এটা স্ল্যাক। আর নিচে 4x1 -6x2 -x4, তাই তো? ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি সরি, ইকুয়াল টু 15। এটা সারপ্লাস। অবজেক্টিভ ফাংশনে কি চেঞ্জ হবে? কিছু কি ভুলে যাচ্ছি আমরা? ক্লিয়ার? এটা হচ্ছে স্ল্যাক অ্যান্ড সারপ্লাস ইন্ট্রোডিউস করার টেকনিক। ঠিক আছে, এবার একটা নতুন জিনিসে যাব। একটু ওয়েট কর। একটু দাঁড়া। এই যে এতক্ষণ বেসিক সলিউশন, বেসিক ফিজিক্যাল সলিউশন এত কিছু আমি বললাম, এর উপরও কয়েকটা অঙ্ক হয়। কয়েকটা কেন, অনেক অঙ্কই হয়, তার থেকে কয়েকটা আমরা করব। Find a basic solution of the set of equations.
এটা বলে দিয়েছে, বলেছে ফাইন্ড আ বেসিক সলিউশন। এইবার আমি স্টেপস গুলো বলবো, তোরা একটু দেখতে থাক, তোরা বুঝে যাবি। আগে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি। In matrix form, এটা আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ভেক্টর এক্স, বা যেটা বলেছিলাম আগের দিন অ্যাক্টিভিটি প্যারামিটারের ম্যাট্রিক্স, এটা রিকোয়ারমেন্ট প্যারামিটারের ভেক্টর, আর ডিসিশন ভেরিয়েবল এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইন এলপিপি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইবার এর র্যাঙ্ক বের করত কেউ? এইবার সবাই আওয়াজ পাচ্ছিস তো? হুম, এটা র্যাঙ্কটা আমাকে বল। টু আসছে। Rank of the coefficient matrix is 2, which is equal to the number of equations. দেখ দুখানা ইকুয়েশন আমাদের আছে, আর র্যাঙ্কটাও আসছে 2। ওকে, এখান থেকে এটা মাথায় রাখবি। সো from the above system of equations, we may have at most 3 choose 2 equal to 3 basic solutions. যেহেতু র্যাঙ্ক অফ দ্য কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স 2 আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা 3 চুজ 2 বেসিক সলিউশন পাবো। এবার 3 চুজ 2 কোত্থেকে আসছে? 3টা কি? নাম্বার অফ ডিসিশন ভেরিয়েবলস। 2টা হচ্ছে র্যাঙ্ক অফ দ্য কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তো মনে রাখ, যখন আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম আজকে, তখন বলেছিলাম, যখন ওই এ এক্স কার্ল ইকুয়ালস টু বি কার্ল আমি লিখেছিলাম, তখন র্যাঙ্ক অফ এ বলেছিলাম এম, তাই তো? অ্যান্ড এক্স কার্লের মধ্যে এক্স ওয়ান এক্স টু এক্স এন খানা পয়েন্টস ছিল, মানে 1 থেকে n ডিসিশন ভেরিয়েবলস ছিল। তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসে অ্যাট মোস্ট we will have কতগুলো থাকবে বেসিক সলিউশন, একটু বল। n choose m basic solutions. ওকে, এই রেজাল্টটা একবারে মাথায় ঢুকিয়ে নে।
আমাদের কাছে n খানা ডিসিশন ভেরিয়েবলস থাকবে and the rank of the matrix A সেটা যদি স্মল m হয় তাহলে at most আমাদের কাছে n choose m বেসিক সলিউশন থাকবে। ওকে, এইবার আমরা একটা সাব ম্যাট্রিক্স নেব। বেসিক সলিউশনে একটা সাব ম্যাট্রিক্সের ব্যাপার ছিল, এর থেকে আমরা একটা সাব ম্যাট্রিক্স নেব। টু থ্রি ওয়ান টু, এইটা, এই পোর্শনটা, ঠিক আছে। এইবার এই সাব ম্যাট্রিক্সটা কোন দুটো ডিসিশন ভেরিয়েবলের করসপন্ডিং? x1 and x2, ঠিক। এইবার x3 কে আমি 0 ধরে নিচ্ছি, ঠিক আছে। এন্ড চেক কর যে এটা নন জিরো হচ্ছে, কিন্তু কত হচ্ছে এটা ইকুয়ালস টু করলে 4 - 3 1। তাহলে আমি যেই সাব ম্যাট্রিক্স নিলাম সেটা নন সিঙ্গুলার, ঠিক আছে। এইবার x3 কে আমি 0 ধরে নিচ্ছি আগে থেকে। কেন x3 0 ধরছি? কারণ আমি কিন্তু x3 এর করসপন্ডিং কলামটাকে আমি নিইনি, এখানে আমি x1 আর x2 করসপন্ডিং কলামটাকে নিয়েছি, এটাকে নিইনি। একে আমি নিইনি, যেহেতু একে আমি নিইনি, আই হ্যাভ সেট দিস ওয়ান অ্যাজ 0। এবার x3 কে 0 পুট করে দুটো ইকুয়েশন সলভ কর। কি দাঁড়াবে? 2x1 plus 3x2 equals to 8, x1 plus 2x2 equals to 5। যেটা আনসার আসবে x1 x2 আমায় বল, সেটাই হবে আমার বেসিক সলিউশন। x1 is 1, x2 is 2 and x3 is 0। এই সলিউশন সেটটা, এটা হচ্ছে একটা বেসিক সলিউশন। ওকে, এবার আমি কি পেয়েছি এখানে? we can have at most 3, তো একটা পেয়েছি। কখন পেয়েছি? x3 কে 0 সেট করে। সিমিলারলি x1 কে 0 সেট করে, x2 কে 0 সেট করে, এবং সেই অ্যাকর্ডিংলি সাব ম্যাট্রিক্সটা তৈরি করে আমরা আরো বাকি দুটো বেসিক সলিউশন পেতে পারি। তোদের কাজ হচ্ছে ওটা বের কর, ওটা আমি এখন বলছি না, তোরা ওটা বের করবি, হোমওয়ার্ক। ওকে, এইবার দেখ, তোরা এবার বের করবি ওই ভ্যালুগুলো, আমি ওটা এখন আর বলছি না। আচ্ছা এখন কর তো, কর, এখন হয়েই যা, হোমওয়ার্ক না, এখনই কর। একজন x1 কে 0 ধর, একজন x2 কে 0 ধর, তাড়াতাড়ি হবে। স্টার্ট কর। দরকার আছে, নেই বলছি।
x1 কে 0 ধরলে সাব ম্যাট্রিক্স, হ্যাঁ বল। x2 এসছে 11/4, x3 এসছে, আচ্ছা আরেকজন বল। 11/4, হ্যাঁ ঠিক আছে, আনসার ঠিকই আছে। x2 কে 0 ধরে কেউ বল। 2/3, হ্যাঁ ঠিক আছে। এবার এটা তো গেল সলিউশন, আমরা পেয়ে গেলাম বেসিক সলিউশন, ঠিক আছে। এবার ওই যে চারটে ডেফিনেশন লেখালাম, ফিজিবল, নন ডিজেনারেট, ডিজেনারেট, ঠিক আছে, কি হচ্ছে বলতো এখানে, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সবগুলোই কিন্তু ডিজেনারেট, তাই তো, জিরো কিন্তু আসছে, at least one basic variable is zero, তিনটে সলিউশনেই কিন্তু একটা করে জিরো আছে, তো এরা ডিজেনারেট হচ্ছে। এইবার ফিজিবিলিটি হচ্ছে কিনা, ফিজিবিলিটির ব্যাপারটা কি ছিল, which satisfies the constraints, ওকে কনস্ট্যান্ট স্যাটিসফাই করছে, and the non negativity conditions, নন নেগেটিভিটি কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে কোথায়, এই সলিউশনটায় 11/3, 0, 2/3, 1, 2, 0, এই দুটো কি হচ্ছে, ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, বাট এখানে একটা নেগেটিভ কোয়ান্টিটি আছে -1/4, তাহলে এটা ফিজিবল হবে না, এটা শুধু ডিজেনারেট বেসিক সলিউশন। বোঝা গেল? এরকম করে এক্সামে কিন্তু সলভ করার পর বলবে আইডেন্টিফাই করে পয়েন্ট আউট করো, সব কটাকে লেভেলিং করে দাও, কোনটা ডিজেনারেট, কোনটা নন ডিজেনারেট, কোনটা বিএফএস, কোনটা ফিজিবল হচ্ছে কি হচ্ছে না। ওকে, পরের দিন আরো এরকম 2-3টা অঙ্ক করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের, তারপরে ডুয়ালিটিতে যাব। ওকে, গুড নাইট।